মামদো ও কটাস ভূত লাউয়ের পালকে কাঁধে করে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ব্রাহ্মণের বাড়ির দিকে যেতে থাকে, কারণ আজ ব্রহ্মদৈত্য ও শাকচুন্নির বিয়ে। দুজনেই মহা আনন্দে লাউয়ের পালকির ভিতর বসে আছে। ও বাবা রে বাবা, এই ব্রহ্মদৈত্য আর শাকচুন্নিটা কি খায় কি জানি, লাউয়ের পালকিটা কি ভারী। ও সত্যি বাবা, পারি না আর। শাকচুন্নিটা ব্রহ্মদৈত্যকে বিয়ে করবে বলে একেবারে পাগল হয়ে উঠেছে। চল চল, তাড়াতাড়ি বাউন বাড়িতে নিয়ে গিয়ে এদের দুজনের বিয়েটা দিয়ে দিন। এমন সময় ঢেড়া পেটানোর শব্দে গাছের ডালে বসে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে যায়। এই যা, স্বপ্নটা ভেঙে গেল। আমার এই স্বপ্নটা কবে যে সত্যি হবে কি জানি। শোনো শোনো শোনো, সকল গ্রামবাসীদের জানানো হচ্ছে যে আগামী সপ্তাহে বুধবার এক শুভ লগ্নে আমাদের জমিদারের কন্যা কুমারী মাধবীলতার বিবাহের দিন স্থির হয়েছে। তাই ওই দিন সন্ধ্যায় সকল গ্রামবাসীর নিমন্ত্রণ রইল। আর এই কথাগুলি গ্রামের সকল মানুষের সাথে আরও কিছুজন শুনতে পায়। তারা হলো ভূত, পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য। শুনলে শুনলে শাকচুন্নি, লোকটা ঢেড়া পিটিয়ে কি বলে গেল? হ্যাঁ, তাই তো শুনলাম, কিন্তু আমাদের আর সে কপাল কোথায় যে পেট ভরে বিয়ের নেমন্তন্ন খাবো। ওদিকে জমিদার বাড়িতে মেয়ের বিয়ে উপলক্ষে নানান তোড়জোড় শুরু হয়েছে। গরুর গাড়ি করে আসছে নানান মশলা, সবজি, মুদিখানা, কত কি। ও রতন, জিনিসগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখিস। আপনি কিছু চিন্তা করবেন না গিন্নিমা, আমি সব ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। কই গো গিন্নি, কোথায় গেলে? এই তো এখানে আছি, দাঁড়াও আসছি। তারপর জমিদার গিন্নি ঘরে ঢুকতেই, হ্যাঁ বলো, কি বলছিলে? বলছি মেয়ের শাড়ি গয়না সব দেখে নিয়েছো তো? আর কিছু কি কিনতে হবে? তাহলে নায়েব মশাই শহরে যাচ্ছেন, ওনাকে বলে দিতাম। ওদিক থেকে তখন আরেকটি কণ্ঠস্বর ভেসে আসে। চিঠি 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 আছে, চিঠি চিঠি। জমিদার গিন্নি তাড়াতাড়ি সেখানে পৌঁছে চিঠিটা হাতে নেন। তারপর সেটি পড়তেই, ও মা, কি আনন্দ, কি আনন্দ! জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেবের জয়। ও বাবা, কি হলো গো গিন্নি? খুব খুশি খুশি দেখছি যে। ওগো, আমার গুরুদেবকে পত্র দিয়ে নিমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি আমাদের মেয়ে মাধবীর বিয়েতে আসবেন জানিয়েছেন। ও তাই নাকি? তোমার ফুটবল গুরুদেব আসছেন? তাহলে তো ওনার জন্য আলাদা সব ব্যবস্থা করতে হবে। আর এই কথা শুনতেই জমিদার গিন্নি রেগে গিয়ে গটমট করে বাড়ির ভেতর দিকে চলে যায়। পিছু পিছু যান জমিদার বাবু। আরে কি হলো, রেগে গেলে নাকি? দেখো, কতবার তোমাকে বলেছি আমার গুরুদেবকে নিয়ে ঠাট্টা আমি পছন্দ করি না। আরে ওনার ওই অত বড় একটা ফুটবলের মতো ভুঁড়ি, তাই তো আমি ভালোবেসে ওনাকে ফুটবল গুরুদেব বলি। থামো তুমি। ওনার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? যেদিন জানতে পারবে সেদিন বুঝবে। এইভাবেই একটা মিষ্টি ঝগড়ার মধ্যে দিয়ে তাদের দিন কেটে যায়। তারপর রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে, তখন হঠাৎ, প্রতাপ রুদ্র, প্রতাপ রুদ্র, ওঠ বলছি। গুরুদেব, আপনি আপনি এসে গেছেন? হ্যাঁ, আমি এসে গেছি। তুই আমাকে নিয়ে তামাশা করিস? তোর ফুটবল খেলার খুব শখ, তাই না? তবে আয় সামনের মাঠে। না মানে গুরুদেব। কিন্তু গুরুদেব কোনো কথা শোনেন না। তিনি হন হন করে এগিয়ে যান সামনের মাঠের দিকে। আর গুরুদেবের পিছু পিছু জমিদার মশাইও এসে পৌঁছান সেই মাঠে। শুরু হয় খেলা। গুরুদেব পর পর গোল দিতে থাকেন, কিন্তু এক সময় সুযোগ পায় প্রতাপ রুদ্র। সেও সজোরে
ওরে বাবা রে, কি জোরে পড়ে গেলাম রে। ও কোমরে কি জোরে লাগলো। এ কি গিন্নি, তুমি খাট থেকে পড়ে গেলে কি করে? নিজে লাথি মেরে খাট থেকে ফেলে দিল, এখন পড়ে গেলে কি করে। এরপর ধীরে ধীরে বিয়ের দিন এসে উপস্থিত হয়। আর সেই দিন গ্রামের গাছে গাছে ওরে শাকচুন্নি, আমার যে খুব কান্না পাচ্ছে। আমার বিয়ের বাড়ি যেতে খুব ইচ্ছে করছে। কাঁদিস নি পেতনি, ভূতে নাকি আর বিয়ে বাড়ি যেতে পারে? ঠিক সেই সময় পালকি নিয়ে কিছু লোক ও ঘোড়ায় চড়ে বর আসে। না 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 রে না 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 রে না। ওদিকে তখন জমিদার বাড়িতে ওগো, সবাই উলু দাও, শঙ্খ বাজাও, বর ঘোড়ায় চড়ে পালকি নিয়ে বিয়ে করতে চলেইছে যে। আর সাথে সাথে শাঁখ বেজে ওঠে, উলুধ্বনি শোনা যায়। আর এই শব্দে ও রান্নার গন্ধে আর পারা যাচ্ছে না, আমি বিয়ে বাড়ি যাবই। আচ্ছা বেশ, আমি জাদু করে তোদেরকে সকলকে মানুষের রূপ প্রদান করছি। তারপর সেই মানুষের রূপে তোরা বিয়ে বাড়ি যাস, কেমন? এই কথা বলে ব্রহ্মদৈত্য জাদু করতেই শাকচুন্নি, পেতনি, মামদ ব্রহ্মদৈত্য মানুষের রূপ ধারণ করে। তারপর জাদু করেই সোজা গিয়ে পৌঁছায় একেবারে জমিদারের রান্নাঘরে। ওরে বাবা, কত রকম রান্না, বাটি বাটি করে সব গুছিয়ে রাখা। তাই তো দেখছি, ডাল, সবজি, ছানার ডালনা, লুচি, ধোকার তরকারি, আর কত ধরনের মিষ্টি। বাবা রে বাবা! আর দেরি কিসের, টপাটপ করে শুরু করে দে। ওদিকে তখন দেখা যায় গুরুদেব এসে উপস্থিত হয়েছেন। আসুন আসুন গুরুদেব, আসুন, এখানে বসুন। মঙ্গল হোক, মঙ্গল হোক। ও মালতী, গুরুদেবের পা ধোয়ার জন্য জল নিয়ে আয়। এরপর মালতী একটা থালা ও এক ঘটি জল নিয়ে আসে। তারপর জমিদার গিন্নি ভক্তি ভরে গুরুদেবের পা ধুয়ে দেয়। এরপর চলে যায় রান্নাঘরের দিকে গুরুদেবের জন্য খাবার আনতে। আর সেখানে পৌঁছে এ কি, গুরুদেবের জন্য রান্না করে রাখা খাবারগুলো কোথায় গেল? কি হলো গিন্নি, তুমি এত চিৎকার করছো কেন? দেখো না, আমি নিজে হাতে গুরুদেবের জন্য রান্না করেছিলাম, কেউ সব খেয়ে নিয়েছে। তখন দেখা যায় সেই রান্নাঘরের তাকের ওপর তাই ভাবছি, বিয়ের বাড়িতে এমন নিরামিষ খাবার কেন? ওই পেতনি, ওদিক থেকে কেমন মাংসের গন্ধ আসছে, তুই টের পেয়েছিস? আর এখানে থাকা ঠিক হবে না, চলো সব এখান থেকে কেটে পড়ি। এই বলে তারা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর ওদিকে তখন দেখ, আমার কেমন যেন মনে হচ্ছে এই বিয়ে বাড়িতে আমি কেমন যেন ভূত ভূত গন্ধ পাচ্ছি। কি বলছেন গুরুদেব? তবে কি তেনারাই আপনার জন্য রান্না করা খাবারগুলো খেয়ে গেছে? কারণ বিড়াল ঢোকার কোনো সম্ভাবনাই ছিল না। রান্নাঘরে আমি নিজে হাতে তালা দিয়ে চাবি আমার কাছে রেখেছিলাম। আমি নিশ্চিত ওই ভূতেরা এখানেই উপস্থিত আছে। আমি এক্ষুনি অদৃশ্য বলয় তৈরি করে ওদের ধরবো। আর সাথে সাথেই তিনি এক অদৃশ্য বলয় তৈরি করেন। এ বাড়িতে যত অতিথি আছো, সবাই একে একে আমার সামনে এসে দাঁড়াও। এবার কি হবে? আমরা কি তবে ওই গুরুদেবের ঝোলায় বন্দি হয়ে যাব? ওরে বাবা রে! ঠিক তখনই মামদো দেখে জমিদারের গোয়াল চালার ওপরে একটা বিরাট বড় লাউ হয়ে রয়েছে। আর তখনই সে জাদু করে সেই লাউয়ের ভিতরে ঢুকে যায়। বাবা, বাঁচলাম, আর আমাকে ওই গুরুদেব আর খুঁজে পাবে না। এই কথা বলার সাথে সাথেই পেতনিও সেই লাউয়ের ভিতরে এসে হাজির। তার পিছু পিছু শাকচুন্নি ব্রহ্মদৈত্য।
এ কি, তোমরা সবাই এখানে চলে এলে? এই লাউয়ের ভেতরে সবার একসাথে থাকা তো খুবই কষ্টকর। তুই তো ভারী বদমাস রে মামদো, নিজে এখানে লুকিয়ে পড়লি, আর আমরা যদি ধরা পড়ে যেতাম? ওদিকে তখন গুরুদেব বলেন, আমি সবার মাথায় হাত দিতেই বুঝে যাব কে মানুষ আর কে ভূত। তারা কিছুতেই এই বলয় ভেদ করে বেরোতে পারবে না। আর এই কথা শুনতে পেয়ে ওরে বাবা, এইসব কথা শুনে আমার পেটের ভেতরটা যে গুড়গুড় করছে। চুপ, একদম চুপ, বেশি কথা বলিস না শাকচুন্নি, না হলে লাউ চাল থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে ফেটে যাবে। ওরে বাবা রে, মনে হচ্ছে মাংসটা অনেক বেশি খাওয়া হয়ে গেছে। কেমন যেন পেটটা পটর পাটর করছে। শাকচুন্নি, নিজেকে সামলে রাখ, নইলে খুব বিপদ হয়ে যাবে। আর ওদিকে তখন গুরুদেব সবার মাথা ছুঁয়ে ছুঁয়ে ভূত খুঁজে চলেছেন। আয়, বেরিয়ে আয় বলছে। কোন শরীরের মধ্যে লুকিয়ে আছিস? বেরিয়ে আয় বলছে। এদিকে শাকচুন্নির সাথে সাথে পেতনিও বলে ওঠে, ওরে বাবা রে, আমি আর চাপতে পারছি না, পেটের ভেতর যে বড্ড হুটুর পাটুর করছে। আমিও পারছি না, বাবা রে বাবা, পেটের ভেতরের এই চাপ আর রাখতে পারছি না। আমার ওই একই অবস্থা। ভূতের পেটে কি আর বিয়ে বাড়ির খাবার সহ্য হয়? ওরে বাবা রে, হো। এই, তোরা কি শুরু করেছিস বলতো? নিজেদের সামলা, সামলা বলছি। কিন্তু কেউই নিজেদের সামলাতে না পেরে তারা একসাথে বাস্ট করতেই লাউ ফুটো হয়ে একেবারে রকেটের মতো হুশ করে উড়তে উড়তে গিয়ে সোজা জঙ্গলে তাদের ডেরায় গিয়ে পৌঁছায়। আর এইভাবেই সেই ভূতেদের দল সেই যাত্রায় কোনো রকমে বেঁচে যায়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো বৃষ্টি, সুস্মিতা, আয়শা, ঈশানী, পূজা, সাকিব, ফরিহা, রঞ্জিত, সুব্রত, মনামি, সেরিনা, আবির, রফিকুল, পায়েল, রায়ান। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।